স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জ্বালানি সংকটে সেচ পাম্প চালাতে পারছেন না কৃষকরা, উৎপাদন ব্যাহতের আশঙ্কা। লাগবে 10 লিটার তেল, আমি বললাম 5 লিটার তেল, আমাদের তো আবাদ হবে না, আমার আবাদ নষ্ট হয়ে যাবে। 200 টাকা তেল যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা, এভাবে কিভাবে আমরা চলবো? আমাদেরও কাজ সিস্টেম করে দেয়, তাহলে তো আমরা মেশিন আনতে হয় না। তেলের জন্য দীর্ঘ হচ্ছে চালকদের সারি, এলপিজির জন্য গুনতে হচ্ছে বাড়তি অর্থ। দেশে হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু, 19 দিনে প্রাণ গেল 94 রোগীর। সন্ধ্যা 6টা নয়, রাত 8টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান রাজধানীর ব্যবসায়ীরা। এবার বিস্তারিত। জ্বালানি তেলের অভাবে দেশের বিভিন্ন স্থানে সেচ পাম্প চালাতে পারছেন না কৃষকরা, ফলে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে। একই কারণে চলছে না অনেক ট্রাক্টর। সেচ পাম্প নিয়েই ফিলিং স্টেশনে জ্বালানি নেয়ার এই দীর্ঘ লাইন কৃষকদের। ঠাকুরগাঁওয়ের মতো প্রায় সব জেলা উপজেলায় এখন একই দৃশ্য। সেচ দিতে না পারায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কৃষি কার্যক্রম। অনেকে খেতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। কিন্তু আকাশে বৃষ্টি না হলে আমাদের খুব মরণ হতো, আর ধানগুলো আমাকে তো দিতে হবে সপ্তাহে একদিন। আমাদেরও কাজ সিস্টেম করে দেয়, তাহলে তো আমরা মেশিন আনতে হয় না। 200 টাকা তেল যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা, এভাবে কিভাবে আমরা চলবো? মেশিন যেগুলো জ্বালানি নির্ভর, সেই মেশিনগুলোতে আমরা এরকম প্রত্যয়নপত্রের মাধ্যমে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করতেছি। বড় আবাদের ভরা মৌসুম চলছে। ফসল উৎপাদনে জমিতে প্রতিদিন দিতে হচ্ছে সেচ। এমন সময় দীর্ঘদিন ফসলি জমিতে পানি দিতে না পারায় ধান ও মরিচ সহ বিভিন্ন মৌসুমি শাকসবজির ক্ষেত শুকিয়ে যাচ্ছে। জমিতে পানি দিতে না পারায় বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। তেল থেকে বলছে তেল লাই, আমরা কি করে চাষ করবো? লাগবে 10 লিটার তেল, আমি বললাম 5 লিটার তেল, আমাদের তো আবাদ হবে না, আমার আবাদ নষ্ট হয়ে যাবে। পাম্প মালিকরা বলছেন চাহিদার তুলনায় ডিপো থেকে তেল সরবরাহ কম করা হচ্ছে, তাই বিকল্প পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। যেখানে 13,500 তেল আসবে সেখানে দিচ্ছে হয়তো 7,000, 6,000, 8,000। সেই পরিমাণ তেল নিয়ে এসে ভাড়ার পরিমাণ বেশি পড়ছে। এই পানি সাশ্রয়ী প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে, আমাদের মাঠ পর্যায়ে উপসহকারীরা পরামর্শ দিচ্ছে। পাশাপাশি আমরা ইতিমধ্যে প্রায় 60 থেকে 70টি সৌরচালিত সেচ মেশিন বসানো হয়েছে বিভিন্ন কৃষকের মাঠে। আমরা এটা আরও বৃদ্ধি করার চেষ্টা করছি। পার্বত্য অঞ্চলেও জ্বালানি তেলের প্রকট প্রভাব দেখা দিয়েছে। জেলা উপজেলার বিভিন্ন এলাকায় সেচের অভাবে কৃষি জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। পানি নাই, সবগুলা নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি তা করবো? তেল নাই, পাম্পে তেল আমাকে দিতে নাই। 2 রাত একদিন ছিলাম, তারপরে তেল পাইনি। এরপরের দিন 9 ঘন্টা ছিলাম, তারপরে তেল পাইনি। আজকে 4 দিন সিরিয়ালে আছে। কৃষকদের সেচ পাম্পের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। তীব্র গরমে দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না জ্বালানি তেল। আজও রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ। যেগুলো খোলা আছে সেখানে তেল দেওয়া হচ্ছে সীমিত আকারে। পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ কম। সর্বোচ্চ সংখ্যক গ্রাহককে দেওয়ার জন্য সীমিত আকারে তেল দিচ্ছেন তারা। মধ্যপ্রাচ্যের চলমান সমস্যা যত দীর্ঘায়িত হচ্ছে, বৈশ্বিক জ্বালানি সংকট তত গভীর হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশেও। 1 মাস ধরে দেশে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে তা দিন দিন বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্পগুলোয় দেখা যাচ্ছে তেল সংকট, দীর্ঘ লাইন এবং চরম ভোগান্তি। রাজধানীতে বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ। যেগুলো খোলা আছে সেখানে দীর্ঘ লাইন। রাজারবাগে দেখা যায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আমি বের হয়েছি 10টায় বেরোয় পরিব্যাগ গেছি। পরিব্যাগে প্রায় 1 কিলোমিটারের বেশি লাইন। গেছি হলো হাজিপাড়া যে পাইনে গেছি। গুলশান থেকে যে মহাখালীর দিকে রাস্তাটা গেছে ওইখানে 2টা পাম্প, ওইটা তো পাইনি। পরে আবার আসছি এখানে 1.5 ঘন্টা সিরিয়ালে থেকে পরে 200 টাকার তেল পাইছি। প্রায় 3টা পাম্প ঘুরে এইখানে আসলাম, কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগতেছে এটা রোদের মধ্যে 1 ঘন্টা দাঁড়ায় মাত্র 200 টাকার তেল পাবো। আর আমি তো অফিস করি, আমার 200 টাকা তেলে তেমন বেশি হবে না। 200 টাকার 1.5 লিটারের মতন এরকম তেল হয়। দীর্ঘ অপেক্ষার পর তেল মিলছে সীমিত আকারে। যতটুকু তেল দেওয়া হচ্ছে তাতে প্রয়োজন মিটছে না বলে জানান গ্রাহকরা।
1.5 ঘন্টা 2 ঘন্টায় লাইনে দাঁড়ায় থেকে যদি 500 টাকার অকটেন পাই, এই 500 টাকার অকটেন আমি কিভাবে চলবো বলেন? কোনো মতেই কাজ হচ্ছে না। এই যে 500 টাকার তেল দেয়, 500 টাকার তেল দিয়ে এই 1 ঘন্টা 1.5 ঘন্টা গাড়ি চলে, তারপরে আবার এই অবস্থা। যে জ্যামের অবস্থা, তো জ্যামে 200 টাকা তেলে শেষ হয়ে যায়। পাম্প কর্তৃপক্ষ বলছে তাদের কাছে যতটুকু তেল আসছে তা পর্যাপ্ত নয়। সবাই যেন পায় সেজন্য মোটরসাইকেলে 200 টাকা এবং প্রাইভেট কারে 500 টাকার তেল দেওয়া হচ্ছে। আমাদের যতটুকু দিচ্ছে আমরা সবাইকে 500 টাকা 200 টাকা 300 টাকা আমরা সবাইকে দিয়ে দিচ্ছি। আমাদের চাহিদা অনুযায়ী যদি তেল দিত, অনেকে ফুল ট্যাঙ্কি চাচ্ছে, 1000 টাকা চাচ্ছে, 2000 টাকা চাচ্ছে, আমরা সবাইকে এরকমভাবে দিতে পারতাম। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে একই যানবাহন বারবার তেল সংগ্রহ করায় অনেকেই পাচ্ছেন না। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। বন্ধ থাকছে বহু পাম্প। যেগুলো তেল দিয়েছে সেগুলোর সামনে সকাল থেকে ছিল দীর্ঘ সারি। অনেকে অবশ্য দীর্ঘ অপেক্ষা করেও তেল পাননি। রাজশাহীতে জ্বালানি তেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। অনেক ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, আর যেসব পাম্প তেল দিচ্ছে সেগুলোতে গ্রাহকের দীর্ঘ লাইন। মোটরসাইকেলে 200 থেকে 500 টাকা আর প্রাইভেট কারে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত তেল দেয়া হচ্ছে। জ্বালানি তেলের সংকটে দিশেহারা ভোলার মানুষ। শুক্রবার সকাল থেকে বিভিন্ন পাম্পের সামনে ছিল মোটরসাইকেলের লম্বা সারি। অনেকে দীর্ঘ সময় অপেক্ষার পর তেল না নিয়েই চলে যান। বলছে 8টা থেকে তেল দিবে, 6টা থেকে লাইন দাঁড়ায় তেল পাইনি, ফিরে গেছে। আবার আসছে 11টার সময়, এখন স্টিল নাও তেল পাচ্ছে না। মাঝে মাঝে কিছু উশৃঙ্খল হয়েছে, কিন্তু তেল পাওয়া গেছে 200 টাকার পাইছি। আবার নাকি আমি সোমবারে পাওয়া যাবে। 10 বছর আমরা পাম্পের দেন, আমি তেল নেই, আমার হাফ লিটার তেল দেন, আমি চলে বাসায়। ওনারা এখন ভাই আমার রাস্তার ফোনের মতন ব্যবহার করে, এমনি ধাক্কা মারে, ও এমনি মারে। যতটুকু আমি জ্বালানি পাইছি তার চেয়ে অধিক গাড়ি, সব গাড়িকে আমি সেভাবে তেল দিয়ে মূল্যায়ন করতে পারছি না। মেহেরপুরের গাংনীতে 4500 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। তেলবাহী একটি লরি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে যাচ্ছিল, কিন্তু পথে গাংনী উপজেলার সাহেবনগর বাজারে লরিটি থেকে অবৈধভাবে তেল নামানো হলে পুলিশ তা জব্দ করে। পটুয়াখালীতে জ্বালানি তেলের চরম সংকট দেখা দিয়েছে। ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অজুহাতে কয়েকটি পাম্প বন্ধ রাখা হয়েছে। অনেক পাম্পগুলো থেকে সীমিত আকারে তেল দেওয়া হচ্ছে বলে জানান গ্রাহকরা। এদিকে শুক্রবার সিঙ্গাপুর থেকে 27300 টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দুপুরে ইউয়ান জিংহে নামের জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে ডলফিন জেটিতে ভিড়ে। রাতে মালয়েশিয়া থেকে 34000 টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। সরকার এলপিজির দাম বেশ বাড়িয়েছে, কিন্তু নির্ধারিত দামে তা পাচ্ছেন না অনেকে। প্রতি সিলিন্ডারের জন্য বাড়তি গুনতে হচ্ছে 100 থেকে 200 টাকা। এই অবস্থায় বাজার তদারকির কথা বলছেন ভোক্তারা। বৃহস্পতিবার এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। 12 কেজি সিলিন্ডারের দাম 387 টাকা বাড়িয়ে করা হয় 1728 টাকা। গত মাসে যা ছিল 1341 টাকা, কিন্তু বেশিরভাগ জায়গায় ভোক্তাদের গুনতে হয় বাড়তি টাকা। কুষ্টিয়ার খুচরা বাজারে শুক্রবার 12 কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হয় 1800 থেকে 1850 টাকায়, আর ডিলার পর্যায়ে বিক্রি হচ্ছে 1790 টাকা দরে। গাড়ির এলপিজির দাম প্রতি লিটারে 17 টাকা 94 পয়সা বাড়ানো হয়েছে। এর প্রভাব পড়েছে সর্বত্র। নারায়ণগঞ্জে 3টি এলপিজি অটো গ্যাস স্টেশনের মধ্যে 2টি বন্ধ রয়েছে। অন্যটিতে দিনভর ছিল যানবাহনের দীর্ঘ সারি। বাড়তি সিলিন্ডার গ্যাসের দামও প্রতি লিটারে 18 টাকা করে আপনার দাম বেশি নিল। এইভাবে কি আমরা পারবো গাড়ি চালাইতে? পাম্পগুলিতে গেলে পরে যে এলপিজি নাই ভাই, এলপিজি এখনো আসে নাই, তো আমরা তো কোনো দিক যাইতেও পারতাছি না। হুট করে যে সিদ্ধান্তটা নিল, এই যে মানে দামটা বাড়ায় দিল, এটা কোনো আসলে কোনো ঘোষণা শুনি নাই এখন পর্যন্ত। আমরা নানান সমস্যার মধ্যে পড়ছি। কয়েকদিন পরে এই গ্যাস এলপিজির দামটা বাড়ায় দেওয়া তো আমাদের অনেক সমস্যা হয়ে যায়। এটা আমাদের ফ্যামিলি পরিবার লিয়া চলাটা অনেকটা টাফ ব্যাপার হয়ে যায়। আমাদের ভোগান্তি তো আছে, কারণ আগে ছিল আপনার 57 টাকা, এখন হয়েছে 80 টাকা। তাহলে ভোগান্তি না, 3 দিন পরে আমরা গ্যাস পাইছি। এই 5-6 বছরে এরকম কখনো নজিরবিহীন কাহিনী হয়নি। 19 টাকা প্রাইজে মাঝে মধ্যে দেখা যায় যে প্রতি মাসের 2 তারিখে 2 টাকা বাড়ে অথবা কমে। হ্যাঁ, তো হয় মাঝে মধ্যে কাস্টমারদের ভেতরে একটু বিভ্রান্তি সৃষ্টি হয়। একই অবস্থা নওগাঁয়। সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি সিলিন্ডার, বাড়তি গুনতে হচ্ছে 1 থেকে 200 টাকা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ।
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্তের সংখ্যা। আজও প্রাণ গেছে 3 শিশুর। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 19 দিনে হামের উপসর্গ নিয়ে 94 রোগীর মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল হিমশিম খাচ্ছে। এদিকে হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের সব ছুটি বাতিল করা হয়েছে। লক্ষ্মীপুরে বেড়েছে হামের প্রকোপ। শুক্রবার বিকেল পর্যন্ত 24 ঘন্টায় সদর হাসপাতালে এ রোগের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 11 শিশু, আর গত এক সপ্তাহে ভর্তি হয়েছে 37 রোগী। এছাড়া অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বেশ কয়েকজন। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 8 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়। আর 24 ঘন্টায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হয়েছে 8 রোগী। এছাড়া হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বেশ কয়েকজন। এ নিয়ে গত 2 দিনে জেনারেল হাসপাতালে 2 শিশুর প্রাণ গেছে। জেলার বিভিন্ন হাসপাতালেই হামের রোগী রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার এক শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ওই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 5 রোগী মারা গেছে। ভোলাতেও শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে 25 শিশু চিকিৎসা নিচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে হামে আক্রান্তের জন্য 2টি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। ময়মনসিংহেও হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে রোগী। গত 2 সপ্তাহে সেখানে হামের উপসর্গ থাকা 6 শিশুর মৃত্যু হয়েছে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা 6টায় দোকান বন্ধের সরকারি সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজধানীর ব্যবসায়ীরা। তারা বলছেন সন্ধ্যার পর বেচা কেনা জমে ওঠে, তাই বেশি দিনে অবস্থা চললে অনেকে ক্ষতির মুখে পড়বেন। রাত 8টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান তারা। মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সন্ধ্যা 6টায় বন্ধ করে দিতে হবে দোকানপাট। তবে ঔষধ ও খাবারের দোকান এর বাইরে থাকবে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। সরকারের সিদ্ধান্তে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজধানীর ব্যবসায়ীরা। সরকার নতুন, সব কিছু দিক দিয়ে দেখতে হবে আমাদের। তো সেক্ষেত্রে আপনার 9টা থেকে 6টা যেটা করছে এটা ভালো কাজ করছে। আবার পরে যখন দেশ উন্নত হবে, ভালো হবে, তখন আবার না হলে সমস্যার সমাধান হবে। দোকান খুলি 11টায়, এখন অফিস আদালত বেসরকারি অফিসগুলি বন্ধ হয় 6টায় 5টায়, কিন্তু আমরা যদি 6টা বাজে দোকানপাট বন্ধ হয়ে যায় তাহলে আমরা কোন সময় আমরা বেচা বিক্রি করব। ব্যবসায়ীরা বলছেন অনেক ক্রেতা সন্ধ্যা বা রাতে মার্কেটে আসেন। সন্ধ্যায় দোকান বন্ধ করলে ব্যবসার ক্ষতির মুখে পড়তে হবে। আমাদের ম্যাক্সিমাম দেখে যে দুপুরের পর থেকে বের হয় কাস্টমাররা। তো দুপুরের পর থেকে বের হইলে আমাদের যদি এরকম সিস্টেম করতো যে 3টার পর থেকে মার্কেট খোলা 10টা পর্যন্ত, তাহলে দেখা গেছে আমাদের একটা ভালো একটা সেল হইতো। কারণ অফিস ছুটি হয় 5টায়, ঠিক আছে? একটা অফিস থেকে ছুটি হওয়ার পর যদি সে মার্কেটিং করতে আসে তার কিন্তু 8টা বেজে যায়। তো 8টা যে সময়টা করছিল এটা ঠিক ছিল, কিন্তু 6টা একটু বার্ডেন হয়ে যায় আমাদের জন্য। সন্ধ্যা 6টার পরিবর্তে রাত 8টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হলে ভালো হতো, এমনটাই মনে করেন ব্যবসায়ীরা। সরকারি অফিস আদালত তো আপনার 5টার দিকে বন্ধ হয়, তারপরে আর কি কাস্টমার মোটামুটি একটু থাকে আমাদের মার্কেটে। তো তখন থেকে 8টা পর্যন্ত যদি আমাদের এটা খোলা থাকতো তাহলে আমাদের জন্য একটু ভালো হতো, একটু বেচাকেনাটা বাড়তো। সরকার ডিসিশন নেয় সেটা আমরা মেনে নিব, এটা স্বাভাবিক। তবে 8টা পর্যন্ত করলে আমাদের জন্য একটু ভালো হয়। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দাম বেড়েছে মাছ, সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ঈদের পর সবজির দাম কিছুটা কমলেও সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি। এক সপ্তাহের মধ্যে আবার বাড়তে শুরু করেছে দাম। কয়েকদিন আগেও 60 টাকায় পাওয়া বেগুন, শিম ও পটল এখন বিক্রি হচ্ছে 80 টাকায়। ঢেঁড়স ও বরবটি পৌঁছে গেছে 100 টাকার ঘরে। ঈদের পরে বাজারের পরিস্থিতি একটু আমার মনে হচ্ছে একটু বেশি দাম নিচ্ছে,
বিশেষ করে সবজির দাম তো 80 টাকার নিচেই নাই। আমি এখন কিনছি করলা, প্রত্যেকটা সবজির একটু দাম বেশি। কারণ বাজারের যে এখানে অনেক মালামাল থাকার কথা, এই হিসেবে আমরা একটু কম পাওয়ার কথা, কিন্তু সেই তুলনামূলক একটু দাম বেশি আছে। সব সবজি 100 টাকা কেজি, উস্তা 100 টাকা, বেগুন 100, শসা 60 টাকা, পটল 80 টাকা। 100 টাকা 80 টাকার নিচে বর্তমানে কোনো সবজি নাই। দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের। কোরবানির আগে মশলার দাম আরও বাড়ার কথা জানান ব্যবসায়ীরা। এলাচি তো এগুলো মনে করেন 1 কেজি প্রায় 150 টাকা মতন বা 200 টাকা বাড়ে। আর পাশাপাশি লবঙ্গ, দারচিনি এগুলো মনে করেন কেজিতে 50 টাকা 100 টাকা করে প্রতিদিন আস্তে আস্তে বাড়তেছে। আদা, রসুন, পেঁয়াজের দামে নেই পরিবর্তন, বিক্রি হচ্ছে আগের দামেই। আদা বেচতে আছে বর্তমান ভালোটা বেচতে আছে 180, নর্মালটা বেচতে আছে 150 টাকা। আর পেঁয়াজ ভালোটা বেচতে আছে 40 টাকা, আর কাটি বেচটা যেটা বেচতে আছে এটা 35 টাকা। আলু বেচতে আছে আপনার 25 টাকা কেজি, আর 7 আলুটা 20 টাকা কেজি, আর রসুন 100 টাকা কেজি। সরবরাহ ঘাটতির কারণে সব রকম মাছের দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বড় শোল মাছ 1200 টাকা কেজি, শিং মাছ 500 টাকা কেজি, 400 শিং মাছ, মাগুর মাছ 600, টাকি মাছ বড় টাকি মাছ 500 টাকা কেজি। মাছের আমদানি কম দেয়, এই সময় দাম বেশি দেয়, আর যে সময় আমদানি বেশি দেয় এই সময় আবার দাম কম দেয়। ইলিশ মাছের তো এখন সিজন না, আনসিজন, এখন একটু দাম বেশি আছে। ঈদের পরে মানে কেজিতে 50-70 এরকম বেশি। সব দিক দিয়ে জীবন চালানো কঠিন। কোনটা কিনবো? মাছ কিনবো, মাংস কিনবো, সবজি কিনবো, কোনোটার দাম কম না, কিন্তু আমাদের বেতন তো বাড়ছে না। এ সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দরিদ্র ও অসহায় মানুষকে স্বল্প মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে পাবনার সাথিয়ায় 10 শয্যার 3টি মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হলেও সেবা পাচ্ছেন না স্থানীয়রা। কারণ গত 7 বছরেও প্রয়োজনীয় জনবল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা হয়নি কেন্দ্রগুলোতে। 2019 সালে পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা, কাশীনাথপুর ও কুমিরগাড়ি এলাকায় 10 শয্যার পৃথক 3টি মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র নির্মাণ করা হয়। উদ্দেশ্য তৃণমূল পর্যায়ে স্বাভাবিক ও অস্ত্রোপচারের মাধ্যমে নিরাপদ প্রসব সেবা নিশ্চিত করা, সেই সাথে অল্প খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তথ্য বলছে, কাশীনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও পরিবার কল্যাণ পরিদর্শিকা রয়েছে, কিন্তু বাকি দুটি ক্ষেত্রে 10 পদের বিপরীতে একটিতে 3 জন, আরেকটিতে রয়েছে 2 জন। ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না স্থানীয়রা। এত সুন্দর হাসপাতাল, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো ডাক্তার নাই, কোনো কর্মকর্তা নাই, ভালো কোনো চিকিৎসা সেবা নাই, যার কারণে আমাদের পাবনা যাইতে হয়। এগুলো এখন একজন রোগী আমি দেখলাম, তাকে যদি আমি সেই হালকা কিছু টেস্টের দরকার, সেটা যদি আমি করার জন্য পাবনায় পাঠাই, তাহলে তো আর হলো না। উপযুক্ত ডাক্তার না থাকার কারণে এই হাসপাতালটা এখন অকেজো, অচলের দিকে। জনবল সংকট সহ সব সমস্যার কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, তবে সমস্যার সমাধান হয়নি। মূল জনবল মেডিকেল অফিসার, 2 জন মেডিকেল অফিসারের পদ আছে, কিন্তু সেই পদগুলো শূন্য রয়েছে। তারপরে হলো যে যন্ত্রপাতি দেওয়া হয়নি। এখানে একটি পদে আমরা জনবল দেখতে পাচ্ছি, মেডিকেল টেকনোলজিস্ট, সেই পদে লোক আছে, কিন্তু কোনো ধরনের রিএজেন্ট বা যন্ত্রপাতি দেওয়া হয়নি। আমরা এটা সচিব বরাবরে লিখেছি পত্র, এবং আমরা আশা করি যে এই বিষয়ে সিদ্ধান্ত হবে, আমরা জনবল পাবো এবং যন্ত্রপাতি পাবো। স্থানীয়দের আশা, অচিরেই মা ও শিশু কেন্দ্রতে প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি ঔষধ ও যন্ত্রপাতি সরবরাহ করা হবে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। নানা আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে উদযাপিত হয়েছে জাতীয় চলচ্চিত্র দিবস। শুক্রবার সকাল 10টায় এফডিসিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে চলচ্চিত্র কর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বিএফডিসি প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এতে চলচ্চিত্র শিল্পী, পরিচালক, প্রযোজক সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বিশেষ এই দিন ঘিরে রঙিন হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ।
আন্তর্জাতিক ইরানের সবচেয়ে বড় উঁচু সেতু ও ইস্পাত কারখানায় হামলার জবাবে আজ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। নিক্ষেপ করা হয়েছে ক্ষেপণাস্ত্র। এদিকে জোরপূর্বক হরমুজ প্রণালী খুলে দিতে জাতিসংঘে আনা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স। ইরানে চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার ইরানের বৃহত্তম দুটি স্টিল উৎপাদন কারখানা ও দেশটির সবচেয়ে উঁচু ঝুলন্ত ব্রিজ B1-এ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের স্টিল উৎপাদন সক্ষমতা প্রায় 70% ধ্বংস হয়েছে বলে দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সেতুতে হামলার ঘটনায় হতাহতের সংখ্যা শতাধিক। হামলার প্রতিশোধ নিতে শুক্রবার সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্টিল কারখানায় হামলা চালিয়েছে ইরান। দুবাইয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের ডেটা সেন্টারেও হামলার দাবি IRGCর। এছাড়া হামলা চালানো হয়েছে ইসরায়েলের রাফায়েল অস্ত্র উৎপাদন কারখানায়। আরব আমিরাতের হাবশান গ্যাস ক্ষেত্রেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কুয়েতের সবচেয়ে বড় তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং একটি লবণাক্ত পানি শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। তবে ইরানের দাবি, কুয়েতের জ্বালানি স্থাপনায় তেহরান নয়, হামলা চালিয়েছে ইসরায়েল। সেতুতে হামলার প্রতিশোধ নিতে উপসাগরীয় দেশের 8টি প্রধান সেতুর হিটলিস্ট প্রকাশ করেছে ইরান। পারস্য উপসাগরের কাশেম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে IRGC। শুক্রবার ইয়েমেন থেকেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইরানের রাজধানী তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাশাপাশি তেহরানের পশ্চিমে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও হামলা হয়েছে। চলমান যুদ্ধের মধ্যে মার্কিন সেনাপ্রধান জেনারেল রেন্ডি জর্জকে বরখাস্ত করেছে ট্রাম্প। এছাড়া অপসারণ করা হয়েছে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও। এদিকে জোরপূর্বক হরমুজ প্রণালী খুলতে সামরিক পদক্ষেপের অনুমোদন চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব আটকে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স। গত 1 মাস হরমুজ প্রণালী বন্ধ থাকায় পারস্য উপসাগরে অন্তত 2000-এর বেশি বাণিজ্যিক জাহাজ আটকে পড়েছে, যার মধ্যে 320টির বেশি জ্বালানিবাহী ট্যাঙ্কার। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে নজিরবিহীনভাবে বেড়েছে জ্বালানির দাম। দেশটিতে রাতারাতি ডিজেলের দাম 1 লাফে শতকরা প্রায় 55% বেড়ে লিটার প্রতি বিক্রি হচ্ছে 520 রুপিতে, আর পেট্রোলের দাম 43% বেড়ে 458 রুপিতে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর পাকিস্তানের দ্বিতীয় দফায় জ্বালানির দাম বৃদ্ধি পেল। এই অবস্থায় পাকিস্তানে ঘনীভূত হচ্ছে মূল্যস্ফীতির শঙ্কা। চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। তবে এর মধ্যে দেশবাসীকে একটি সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের তেলবাহী 2টি জাহাজ হরমুজ প্রণালী নিরাপদে পার হয়েছে বলে জানিয়েছেন তিনি। ফিফা 2026 বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় 2.5 মাস বাকি। এরই মধ্যে পারফরমেন্স বিশ্লেষণ করে সম্ভাব্য জয়ীর নাম ঘোষণা করেছে ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা সুপার কম্পিউটার অপটা। তার হিসেবে বিশ্বকাপ জয়ের পথে সবচেয়ে এগিয়ে স্পেন, এরপর রয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। সুপার কম্পিউটারটি বলছে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা কম। কোন দল কোন গ্রুপে খেলবে তা নির্ধারিত হয়ে গেছে। বৈশ্বিক টুর্নামেন্টে সবুজ গালিচায় নামার সব আয়োজনই ঠিকঠাক। তবে মাঠের খেলা শুরু হতে এখনো প্রায় 2.5 মাস বাকি। এরই মধ্যে 2026 বিশ্বকাপ নিয়ে প্রথম ভবিষ্যৎবাণী করেছে ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা সুপার কম্পিউটার অপটা। সব দলের পারফরম্যান্স, ইতিহাস ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে শতাংশের হিসাবে। সুপার কম্পিউটারটি বলেছে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি স্পেনের, আর একেবারেই সম্ভাবনা নেই জর্ডান, কুরাসাও এবং হাইতির। স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়, অপটার পূর্বাভাস অনুযায়ী স্পেনের সম্ভাবনা ধরা হয়েছে 15.83%। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, তাদের সম্ভাবনা 12.77%। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি। স্পেন ও ফ্রান্সের পর রয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই দুই দলে শিরোপা জয়ের সম্ভাবনা 10%-এর বেশি। শীর্ষ 5-এর শেষ স্থানে রয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন এই দলে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে 6.92%। 1962 সালে ব্রাজিলের পর কোনো দল টানা 2 বার বিশ্বকাপ জিততে পারেনি। তবে এবার ফুটবল পরাশক্তিকে শীর্ষ 5-এর বাইরে রেখেছে সুপার কম্পিউটার। অপটার পূর্বাভাসে তারা আছে 6ষ্ঠ স্থানে। এর পরের স্থানটি জার্মানির।
অপ্রাত চোখে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চ্যালেঞ্জ খুবই কঠিন। লিওনেল মেসিদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা 8.7%। সম্ভাবনা শীর্ষ 10-এর বাকি 3 দল নেদারল্যান্ডস, নরওয়ে ও কলম্বিয়া। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জ্বালানি সংকটে সেচ পাম্প চালাতে পারছেন না কৃষকরা, উৎপাদন ব্যাহতের আশঙ্কা। তেলের জন্য দীর্ঘ হচ্ছে চালকদের সারি, এলপিজির জন্য গুনতে হচ্ছে বাড়তি অর্থ। দেশে হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু, 19 দিনে প্রাণ গেল 94 রোগীর। এবং সন্ধ্যা 6টা নয়, রাত 8টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান রাজধানীর ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।